করোনা সংক্রমণের অনিশ্চিত এক ধাপে বাংলাদেশ কমছে বা বাড়ছে বলার উপায় নেই, তবে আরেক দফা সংক্রমণ যে আসতে যাচ্ছে তা মোটামুটি নিশ্চিত বিশ্লেষকরা। শঙ্কার খবর আসছে দ্বিতীয় ঢেউ সামাল দেওয়ার মতো সেই অবস্থা বা ব্যবস্থাপনা কোনোটিই নেই দেশের বেশিরভাগ হাসপাতালে। দিন দিন ভিন্ন নতুন নানান খবর তৈরি করছে মহামারী এই ভাইরাসটি। সংক্রমণ ভীতি তৈরি করেছে দেয়াল, রোগী আর চিকিৎসকের মধ্যে। টেলিমেডিসিনে চলছে চিকিৎসা সেবার বেশিরভাগটাই। এরই মধ্যে যারা ভুগছেন বা ভুগতে পারেন বলে খানিক সন্দেহ, কি করবেন তারা? দর্শক, আমরা আছি আপনাদের পাশে করোনা সেল নিয়ে। আপনার প্রশ্নের সরাসরি উত্তর দেবেন একজন বিশেষজ্ঞ ডাক্তার। পরামর্শ পেতে সরাসরি ফোন করুন 982405 এই নাম্বারে। আপনাদের সাথে আছি আমি টুম্পা হাসান। আর আজ আমাদের সাথে আছেন আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার ফজলে এলাহি খান। ডাক্তার ফজলে এলাহি খান, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। কোভিড-19 বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে বলছে প্যান্ডেমিক বা অতিমারি। তাই জানতে চাই শুরুতেই, বৈশ্বিক মহামারী এই যে করোনা এতদিন হয়ে গেল, আসলে কতটা ভয়াবহতা ইঙ্গিত করছে এই মহামারী? ধন্যবাদ। আসলে আজকে তো প্রায় আমরা 6 মাসের মতো অতিক্রম করে ফেলেছি যে করোনার পুরা, যদি বৈশ্বিক কথা চিন্তা করি, যদিও বাংলাদেশে শনাক্ত হয়েছে গত 8ই মার্চ। তো এর পাশাপাশি আমরা যে বিশ্বের অনেক দেশে দেখা গিয়েছে যে মাঝখানে একটা প্রাদুর্ভাব কমে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে নতুন করে আবার যে সেকেন্ড যে ওয়েভ, সেটি কিন্তু যেমন অস্ট্রেলিয়াতে দেখেছি আমরা, তারপরে জাপান বা অনেক দেশে কিন্তু এভাবে আবার সেকেন্ড ওয়েভ হয়েছিল। আমাদের দেশেও তদ্রুপ আমরা দেখেছি কোরবানি ঈদের আগে, আমাদের ঈদুল আজহার আগে আমাদের এখানে কিন্তু সংক্রমণের হার অনেকটাই কমে গিয়েছিল। পরবর্তীতে আমাদের ঈদকে কেন্দ্র করে যে মানুষের যে মুভমেন্ট, যেটা ধারণা করা হচ্ছে মানুষ সবকিছু বাধা নিষেধ উপেক্ষা করে যে যার মতো ছুটে গিয়েছে বাড়িতে, এবং এতে করে দেখা এবং কোনো সামাজিক বিধি বা স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব বা কিছুই না মেনে, এবং এমনকি দেখা গেলো শতকরা 50 to 60% মানুষ কোনো মাস্ক পর্যন্ত ফেলে দিয়েছে। তো এতে করে দেখা যাচ্ছে ঈদের পরে আমরা যে পরিসংখ্যান দেখা যাচ্ছে, এখানে কিন্তু হঠাৎ করে আবার কিন্তু আরেকটি আমাদের এখানে অনেক বেশি সংক্রমণের হার বেড়ে গিয়েছে। এটা সারা বাংলাদেশে একই পরিস্থিতি। তো এটা কিন্তু দুঃখজনক। আমি বলবো যে এক্ষেত্রে এই যে করোনা মহামারীকে যে অবহেলা করা বা মানুষ যেভাবে দেখছে, সেটি কিন্তু এরকম না। কিন্তু সারা বিশ্ব কিন্তু এটার সাথে যুদ্ধ করছে, অনেক উন্নত দেশও। কিন্তু আমরা হঠাৎ করে আমরা মনে করছি যে কিছুই হচ্ছে না, কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যে প্রতিদিনই কিন্তু মৃত্যুর হার কিন্তু এই 40, 50, 60 হচ্ছে। এমন না যে কোনো কমে যায়। বা সংক্রমণের হারও যদি আমরা যাচাই করি, আমাদের নোয়াখালীর কথা আমি বলতে পারি, সেখানেও কিন্তু এই ইভেন এখন আরো বেড়ে গিয়েছে প্রায় 23%। আমাদের যে গত 24 ঘন্টা পরিসংখ্যান যেটা বলছে, এবং মৃত্যুর হারও কিন্তু প্রায় 2% এর কাছাকাছি। যে এই আলোচনা আমরা আবার আসবো, কিন্তু আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন, তার কাছ থেকে প্রশ্নটি নিয়ে আসতে চাই। দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম সরদার মনার হোসাইন। আমি টঙ্গী গাজীপুরে আছি। আমার গত মাসে এই মাসের 4 তারিখে করোনা পজিটিভ হয়েছে। তো শুরুর দিকে আমার শুধু হালকা জ্বর এবং ব্যথা ছিল শরীরে, কিন্তু এখন যে সমস্যাটা হচ্ছে ফ্রিকুয়েন্ট কফ হচ্ছে, আর হালকা জ্বর হয়, আর শরীরটা নিস্তেজ হয়ে যায়। আমার হার্টে 3টে রিং পরানো আছে। তো এখন এই মুহূর্তে আমার করণীয় কি? আপনার বয়স বলবেন? 45। আপনার হার্টের রিং কবে পড়েছিলেন? 18 সালে জুলাই মাসে। আচ্ছা, আর আপনার টেম্পারেচার কত থাকছে সেটি একটু বলবেন? 100 এর কাছাকাছি থাকছে। আচ্ছা, আমরা ফিরছি ফজলে এলাহি খান আপনার কাছে। দর্শকের আমি একটু জানতে চাচ্ছি, ওনাকে আবার কি উনি সেকেন্ড স্যাম্পল দিয়েছেন কিনা বা নেগেটিভ হয়েছে কিনা, না এখনো উনি আর কোনো আমি গতকাল স্যাম্পল দিয়েছি, এখন পর্যন্ত রেজাল্ট পাইনি। আচ্ছা, তো ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। আপনি যে করোনার যে টিপিক্যাল লক্ষণগুলি আপনার মধ্যে ছিল, যেটা জ্বর বা গলা ব্যথা, শরীর ব্যথা, তো আপনার যেহেতু কোমরবিডিটি আছে, আপনার শুধুমাত্র আপনি যেমনটি বলছিলেন যে আপনার হার্টে রিং বসিয়েছেন, তার মানে আপনার হার্ট ডিজিজ আছে। তো সেক্ষেত্রে বয়সটা 45, যদিও আমরা বলি যে আফটার 60-তে রিস্ক বেশি। তারপর আমরা দেখছি যে ইভেন মিডল এজেও কিন্তু সমস্যা হচ্ছে। তো আপনি এর ভিতরে আপনার যে করণীয় যেগুলি হলো, আপনার যদি ব্লাড প্রেশার আছে কিনা বা ডায়াবেটিস এগুলি বলেননি, ওগুলি থেকে থাকলে ওগুলিকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এর পাশাপাশি আমরা যেটি
বলছি যে এই যে আপনার যে ইমিউনিটি বুস্ট আপ করার জন্য ভিটামিন ডি, জিঙ্ক, বি কমপ্লেক্স, তারপরে হাই প্রোটিন ডায়েট খাওয়া, এগুলি তো করবেনই। এর পাশাপাশি প্যারাসিটামল জ্বরের জন্য, যেটি তারপর যদি কোনো সাথে ইনফেকশন থাকে কিছু, নিশ্চয়ই আপনি কোনো ডাক্তারের কাছে গিয়েছেন কিনা জানি না, সেখানে কিন্তু আমরা আরো কিছু প্যারামিটার দেখি, রক্তের কিছু দেখি। যেহেতু আপনার হার্ট ডিজিজ আছে, সেক্ষেত্রে আপনার সিভিয়ারিটি কেমন, এমনকি আমরা একটা হাই রেজুলেশন সিটি স্ক্যান করতে বলি। তো আমি বলি সেই ক্ষেত্রে সিটি স্ক্যান দেখে আপনার লাংয়ে কোনো ইনভলভমেন্ট আছে কিনা, যদি 15% এর নিচে থাকে সেক্ষেত্রে এক ধরনের চিকিৎসা। আর কিছু প্যারামিটার আমাদের যেমন দেখতে হবে ডি ডাইমার, সিরাম ফেরিটিন, তারপরে এলডিএইচ, প্রোক্যালসিটোনিন, সিআরপি, এই ধরনের কিছু টেস্ট আমরা করে দেখতে হবে। তারপরে আপনাকে রিস্ক অ্যাসেসমেন্ট, আপনি কোনো ঝুঁকির মধ্যে আছেন কিনা, এটা এই ক্ষেত্রে আমি বলবো আপনি একজন ওখানে কাছাকাছি যে আমাদের যেহেতু প্রতিটি সরকারি হাসপাতালেও কিন্তু ট্রায়াজ করা আছে, আপনি যেহেতু গাজীপুরে টঙ্গীর ওদিকে আছেন, সেখানে মেডিকেল কলেজ হাসপাতাল আছে, তো সেখানে যেহেতু আপনার কোমরবিডিটি আছে, আমি মনে করি আপনাকে সেক্ষেত্রে আপনি আমাদের যে গাজীপুর মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে শরণাপন্ন হওয়া উচিত, কারণ এটাকে অবহেলা করার সুযোগ নেই। ধন্যবাদ আপনাকে। আমরা করোনা ভাইরাসের মহামারীর তীব্রতা বা ভয়ঙ্কর অবস্থা নিয়ে কথা বলছিলাম। জানতে চাইবো যে এই পর্যায়ে যে করোনা ভাইরাসের তো এখনও পর্যন্ত কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি, চেষ্টা চলছে, ট্রায়াল চলছে, কিন্তু আমরা দেখেছি সার্স মার্সের মতো যে অবস্থা আমরা কিন্তু কন্ট্রোলে আনতে পেরেছি কোনো ধরনের প্রতিষেধক ছাড়াই। তো জানতে চাইবো যে কেন আমরা করোনাকে কন্ট্রোল করতে পারছি না এখনো। ধন্যবাদ টুম্পা হাসান, খুব সুন্দর একটি কোশ্চেন করার জন্য। যদিও আমরা জানি যে সার্স মার্সের যে ভাইরাসটি ছিল সেটাও একটি করোনা ভাইরাস ফ্যামিলি, আর এখন যে কোভিড-19 যে করোনা ভাইরাসটি সেটি সম্পূর্ণ নতুন, যেটা একটি জেনেটিক ডিজিজ, যেটা অ্যানিমেল থেকে মানুষের শরীরে ট্রান্সমিশন হয়েছে। তো এটা দেখা যায়, যদিও এক্সাক্ট কারণ এখনো জানা যায়, তবে গবেষণায় দেখা গিয়েছে যে এটার যে রিপ্রোডাকশন ক্ষমতা এই ভাইরাসটির খুব বেশি, যদিও সার্স মার্সের কম। আরেকটি জিনিস হলো সার্স মার্সে কিন্তু অনেক সিভিয়ার ডিজিজ হয়েছে, সেক্ষেত্রে রোগীরা সহজেই কিন্তু ওরা বাসা থেকে বের হতে পারেনি। ওই ডিজিজটা যখন যাকে আক্রমণ করেছে সে কিন্তু ধরাশায়ী হয়ে হসপিটালাইজড হতে হয়েছে, তাকে কিন্তু বাসায় চিকিৎসা নেওয়ার সুযোগ ছিল না। কিন্তু আমরা যে কোভিড-19 দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু আপনারা জানেন যে 85 to 90% কেসে কিন্তু এসিমপ্টোমেটিক, কোনো লক্ষণ নাই। এতে করে হচ্ছে কি, মানুষ ঘুরেফেরা করছে, এতে করে রোগটি ছড়াচ্ছে। আপনি দেখছেন যে এরকম কখনোই হয়নি সারা পৃথিবীর 200-এরও অধিক দেশে এটি ছড়িয়ে যাওয়া। তো এটা একটি কারণ। আরেকটি হলো এটা কিন্তু খুবই ট্রান্সমিশন করার যে ক্ষমতা খুবই হাইলি কন্টাজিয়াস, এটা খুব দ্রুত একজন থেকে একজন ছড়ায়, এবং ভাইরাসের যেটি বলেছি আমি, রিপ্রোডিউস করার ক্ষমতা খুব বেশি। তো এতে করে এবং অ্যাসিম্পটোমেটিক থাকাতে সহজে এটিকে আমরা আগে থেকে জানতে পারছি না। আর আমরা তো এমন না যে লক্ষণ না আসলে তো আমি কেউকে র্যান্ডমলি আমি এই সারা পৃথিবীর এই 300-400-500-200-300 কোটি লোকের তো টেস্ট করাতে পারছি না, আবার টেস্টের প্রক্রিয়া অনেক জটিল। তো সে কারণে কিন্তু এটি সহজে ছড়িয়ে যাচ্ছে, এটাকে নিয়ন্ত্রণ আনা কিন্তু খুব টাফ হচ্ছে। সেক্ষেত্রে আমরা এই জন্যই বারবার যে প্যান্ডেমিক সিচুয়েশন আমরা যেগুলি বলি, যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, স্বাস্থ্যবিধি বা হাত ধোয়া বা ভাইরাসের যে সাইকেলটাকে ব্রেক করা, যেন একজন থেকে আরেকজনের কাছে না চলে যেতে না পারে। ভাইরাসটি যদি আমার শরীরে, তার ইনকিউবেশন পিরিয়ড যে 4 থেকে 14 দিন, এর ভিতরে যদি ভাইরাসটি আমার থেকে যদি আর কেউর কাছে না যেতে পারে, কারণ ভাইরাসকে আপনি জানেন বেঁচে থাকতে হলে তাকে হিউম্যান সেলের ভিতরে থাকতে হবে, লিভিং হিউম্যান সেল। তাহলে ওখানে থাকলেই সে যদি এই আমার শরীর থেকে আরেকজনের শরীরে ঢুকে যায়, সেখানে যে সে নতুন একটি চক্র শুরু করবে, এভাবে সে একজন থেকে আরেকজনের শরীরে যেয়ে বেঁচে থাকতে পারবে। যদি আমি এই স্বাস্থ্যবিধিগুলি মেনে চলি, আমার শরীর থেকে 14 দিন পরে সেটি শেডিং হয়ে বা ওটি বডির মেকানিজমে হোক বা ইয়াতে হোক, এবং শেডিং এর মাধ্যমে সেটি আলটিমেটলি তার লাইফ সাইকেলটা ওখানে শেষ হয়ে যাবে। এটা না করতে পারলে এটি আবার আরেকজনের শরীরে ঢুকে ওখানে নতুন সাইকেল শুরু হবে। আপনি বলছিলেন যে অত্যন্ত ছোঁয়াচে এটি, কন্টাজিয়াস সাংঘাতিক রকমের, সেই ক্ষেত্রে তো প্রতিষেধক বা টিকা যদি আবিষ্কৃত হয়, সেই ক্ষেত্রে টিকা আমাদের শরীরে আসলে কতদিন পর্যন্ত সুরক্ষা দিতে পারে ভাইরাসের জন্য বিরুদ্ধে, যে টিকা আবিষ্কৃত হলে সেটি একটু জানতে চাইবো, এবং এই টিকা আসলে আমাদের শরীরে কিভাবে কাজ করে? ধন্যবাদ। এটি একটি খুবই চ্যালেঞ্জিং, যে এই ভাইরাসটির চরিত্র এখনো নিয়ে গবেষণা চলছে। এটা খুবই চেঞ্জিং, বা যেটি ধারণা করা হচ্ছে যে একবার
কোভিড হলে আমরা যেটি আশা করেছিলাম যে হার্ড ইমিউনিটি, যে একবার ইনফেকশন হলে যেটা শরীরের মানে মধ্যে যে অ্যান্টিবডি তৈরি হবে সেটা হয়তো আমাদেরকে প্রোটেকশন দিবে, তবে কতদিন দিবে সেটা নিয়ে মানে বিতর্ক আছে। কোনো কোনো ক্ষেত্রে বলেছে যে 3 মাস। তবে যে আসার কথা যে ভ্যাকসিন নিয়ে যে গবেষণা চলছে সেখানে বলতে চাচ্ছে যে এটা ভাইরাস যে এটাকে মডিফাই করে আমাদের শরীরে যে পুশ করা হবে ভ্যাকসিনের মাধ্যমে, সেটি একটি অ্যান্টিবডি তৈরি করবে সাইড বাই সাইড, যে আমাদের যে মেমোরি সেল আছে যে টি সেল, ওটার মধ্যে একটা মেমোরি তৈরি করবে, যে টি সেল এই ভাইরাসটিকে বা ভাইরাসটির মানে বৈশিষ্ট্যকে চিনে রাখবে। ফিউচারে যদি এই ভাইরাস আমাদের শরীরে ঢুকে, তখন ওই যে সেল মিডিয়েটেড ইমিউনিটির মাধ্যমে টি সেল তখন সিগন্যাল দিবে আমাদের বি সেলকে যে এই ভাইরাসটি আমাদের শরীরে ঢুকছে, তখন সে আবার বি সেলকে যখন সিগন্যাল দিবে, বি সেল তখন অ্যান্টিবডি তৈরি করে ভাইরাসকে নিউট্রালাইজ করবে। আর এইটা একটু এই জন্য একটু সময় লাগছে বা একটু ডিফিকাল্ট হচ্ছে। আপনি যেটি বলছিলেন যে তাহলে আমাদের কিভাবে প্রোটেকশন দিবে, তো এটা খুবই প্রমিজিং যে যেটি অক্সফোর্ডে যে সারা গিলবার্ট যে ভাইরাসের এগেনস্টে যে ভ্যাকসিনটি উনি আবিষ্কার করেছেন বা ওনার টিম, তো সেটিতে কিন্তু ওনারা দুই দিকই মাথায় রেখেছেন যে ভাইরাস নিজে কিছু অ্যান্টিবডি প্রোডাকশনকে ফ্যাসিলিটেট করবে আমাদের শরীরের, আর পাশাপাশি যে মেমোরি টি সেল বা টি সেলকে মেমোরি তাকে তার স্মৃতির মধ্যে এই ভাইরাসের চরিত্র ঢুকায় দেওয়া হবে। পরবর্তীতে এই ভাইরাস আবার আমাদের শরীরে ঢুকলে তখন টি সেল আমাদের বি সেলকে স্টিমুলেট করে অ্যান্টিবডি বা প্রতিরোধ গড়ে তুলবে আমাদের শরীরে ভাইরাসের এগেইনস্ট। ডক্টর ফজলে আলী খান, এবার আপনার কাছে জানতে চাইবো, অ্যাজ এ কিডনি স্পেশালিস্ট আপনি একটু বলুন যে যারা কিডনি সমস্যায় ভুগছেন তাদের যদি করোনা হয় বা যাদের হচ্ছে তাদের জন্য আসলে কতটা মারাত্মক ঝুঁকি বয়ে আনতে পারে এই সংক্রমণ? হ্যাঁ, অবশ্যই এটা ঝুঁকিপূর্ণ। এই শুধু কিডনি রোগ না, যাদের ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, সাথে সাথে কিডনির যে কোনো রোগ, তারপরে যদি তাদের লাং এর কোনো ডিজিজ থাকে যেমন সিওপিডি বলি আমরা, ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা, ওদের সবার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। এর পাশাপাশি আমরা বয়সের কথা বলছি, যাদের বয়স 60-এর উপরে, ওদের ক্ষেত্রে কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। তো কিডনি রোগীরা, আপনি জানেন যে কিডনি রোগের মূল কারণ কিন্তু ডায়াবেটিস, হাইপারটেনশন, এইগুলি কিন্তু দুটি হলো মূল কারণ। এর পাশাপাশি আরো গ্লোমেরুলাইটিস বা আরো কিছু রোগ আছে। তো যেহেতু কিডনি রোগীদের কিন্তু দেখা যায় যে কিডনি আমাদের শরীরের মানে যখন কিডনি রোগ হয় দেখা গেলো তার পাশাপাশি তার সবগুলি রোগে থাকে, তো এই জন্য কিডনি রোগীরা আরো বেশি ঝুঁকিপূর্ণ, কারণ তাদের 4-5টা ডিজিজ থাকেই যখন তার কিডনি রোগে আক্রান্ত হয়, বিশেষ করে যেমন সিকিডি রোগীরা, ক্রনিক কিডনি ডিজিজ, তো এরা খুবই ঝুঁকিপূর্ণ। তো সেই জন্য আমি কিডনি রোগীদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা একদম দয়া করে আপনাদের বাসায় যারা মানে ভাই বোন বা মা বাবা যারা কিডনি রোগী আছে, সবাইকে খুব সতর্কভাবে বাসার ভিতরেও কিন্তু ওনাদেরকে আইসোলেট করে রাখবেন। ইভেন এমনকি বাসার ভিতরেও যেন মাস্ক পরিধান করে থাকে, বাইরে গেলে তো অবশ্যই, পাশাপাশি যদি ডায়ালিসিস সেন্টারগুলিতে যায় সেখানেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ না হলে কিন্তু ওনাদের কিন্তু একবার যদি কোভিড-19 যেটা যদি এই ডিজিজ হয়, তাহলে কিন্তু ওনাদের জন্য কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ হবে। কারণ আপনি জানেন অনেক ড্রাগ আমরা যে কোভিড-19 ইউজ করি, যেমন রেমডেসিভির হতে শুরু করে মনোক্লোনাল অ্যান্টিবডি, সেগুলি কিন্তু কিডনি ডিজিজ থাকলে দেওয়া যায় না। তো সেক্ষেত্রে কোভিড হয়ে গেলেও কিন্তু ওদের জন্য চিকিৎসাটাও ডিফিকাল্ট, কারণ অনেক ড্রাগই ওদের ক্ষেত্রে প্রয়োগ করা যায় না, যেগুলি কোভিডের জন্য কার্যকর প্রমাণিত হয়েছে, সাইটোকাইন স্টর্মের জন্য, অথবা এই যে আমরা যে অ্যান্টিভাইরাল ড্রাগগুলি ইনজেক্টেবল রেমডেসিভির দেওয়া ঝুঁকিপূর্ণ হয়, যদিও ডোজ ক্যালকুলেশন করে দেওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে আমরা চাই যে এগুলি অ্যাভয়েড করতে। তো সেই জন্য আমি বলবো কিডনি রোগীদের ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে যেন ওনাদের এই ডিজিজটি যেন না হয়। তাহলে একটু ছোট করে জানতে যাবো আপনার কাছে যে কিডনি ভালো রাখার জন্য আসলে আমরা কি কি করতে পারি? ধন্যবাদ। কিডনি একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের শরীরে। আমাদের এটা যেমন এমন একটি অঙ্গ যেটি কোনো রিপ্লেসমেন্ট মানে বলবো যে এটার যদি কোনো ক্ষতি হয় সেটি পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায়। যেমন হার্টে আমাদের একবার অ্যাটাক হলে কিন্তু হার্টে কিন্তু সেটা রিজেনারেট করে না। ব্রেনও সেরকম, ব্রেনে যদি আমাদের স্ট্রোক হয় সেটা কিন্তু পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায়। তো কিডনিও কিন্তু তোড়জোড়। কিছু কিডনি রোগ আছে, একেআই, একুট কিডনি ইনজুরি বলি, সেগুলিতে হয়তো রিভার্স হয়ে যায়, কিন্তু তারপরে একটা পার্মানেন্ট কিন্তু থেকে যায়, পরবর্তীতে চান্স থেকে যায় যে একেআই থেকে সিকেডি হয়ে যাওয়ার। তো সেই জন্য কিডনি ভালো রাখা কিন্তু আমাদের খুবই জরুরি। তো আমরা বলি যে কিডনি ভালো রাখতে হলে একটা হলো পর্যাপ্ত পানি পান করা, তারপরে যেমন হেলদি লাইফ লিড করা, বিশেষ করে আমাদেরকে অ্যাক্টিভ থাকা, কারণ ওবেসিটি বা স্থূলতা একটি কারণ কিন্তু কিডনি রোগে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে আইডিয়াল বডি ওয়েট মেনটেন করা,
তারপরে যখন তখন যে ব্যথার ওষুধ যে আমরা খাই, কিছু হলেই আমরা ব্যথার ওষুধ খাওয়া, অ্যান্টিবায়োটিক বা অনেক ওষুধ আছে যেগুলি কিডনির ক্ষতি করতে পারে, সেগুলি সেগুলোকে অ্যাভয়েড করে যাওয়া। অসংখ্য ধন্যবাদ জি। আপনাকে ডক্টর ফজলে ইলাহি খান, আপনার মূল্যবান সময় থেকে আমাদের সময় দিয়েছেন। দর্শক, আর এই ছিল করোনা সেলে আজকের আয়োজনে। দেখাবে ঠিক একই সময়, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।